This podcast presented by Rai Institute of Hotel Management, Kalyani. Turn your passion into a profession. Build your career in hospitality and cruise industry with Rai Institute of Hotel Management. Call 7890355355 or visit our website for more information. নবম শতাব্দীর ইথিওপিয়ার কথা একটু কল্পনা করার চেষ্টা করা যাক। চারদিকে রুক্ষ পাহাড়, বিস্তীর্ণ প্রান্তর। চমৎকার একটা দৃশ্যপট। তো সেখানে কালদি নামের একজন ছাগল পালক একদিন হঠাৎ খেয়াল করল তার ছাগলগুলো একটা নির্দিষ্ট গাছের লাল রঙের বেরি খাওয়ার পর অদ্ভুত রকমের চনমনে হয়ে উঠেছে। মানে শুধু চনমনে নয়, আনন্দে রীতিমতো লাফালাফি শুরু করে দিয়েছে, তাই তো? একদম। ছাগলগুলোর এই অতিপ্রাকৃত এনার্জি দেখে কালদি নিজেও বেশ ভয় পেয়ে যায়। আর সেই কৌতূহলী ছাগলগুলোর লাফালাফি থেকেই আসলে জন্ম নিয়েছিল আজকের $1 বিলিয়ন একটি গ্লোবাল ইন্ডাস্ট্রি। অভাবনীয় একটা ব্যাপার। আজকের এই গভীর তথ্য বিশ্লেষণে সবাইকে স্বাগত। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল কল্যাণীর রাই ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা মৃন্ময় হালদারের লেখা একটি দুর্দান্ত গাইড, দি আল্টিমেট গাইড টু কফি, ফ্রম এনশিয়েন্ট বিনস টু মডার্ন ব্রুজ। বইটা কিন্তু তথ্যে একেবারে ভরপুর। হ্যাঁ, আর আজকের মিশন হল রোজকারে ঘুম ভাঙানো বা আড্ডার সঙ্গী পানীয়টির পেছনের অবিশ্বাস্য যাত্রাটি তুলে ধরা। কিভাবে গাছের একটি সাধারণ চেরি ফল বিজ্ঞানের শিল্পের এক জটিল প্রক্রিয়ার ভেতর দিয়ে গিয়ে আমাদের কাপের সুগন্ধি পানীয়তে পরিণত হয়, আজ আমরা তার আদ্যোপান্ত ব্যবচ্ছেদ করব। ঠিক আছে, চলুন বিষয়টি একটু ভেঙে দেখা যাক। শুরুতেই বলা যায়, এই বইটা পড়তে গিয়ে একটা বিষয় খুব স্পষ্ট হয়েছে যে কফিকে শুধু একটি পানীয় হিসাবে দেখলে এর প্রতি চরম অবিচার করা হবে। আচ্ছা। হ্যাঁ, এটি আসলে একটি বিশ্বব্যাপী প্রপঞ্চ বা গ্লোবাল ফেনোমেনন। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল কিভাবে একটি সাধারণ বেরি থেকে তৈরি পানীয় ধীরে ধীরে মানুষের সামাজিকীকরণের পুরো ধারাটাই বদলে দিয়েছিল। ইতিহাস আর রসায়নের এমন অদ্ভুত মেলবন্ধন আসলেই খুব কম জায়গাতেই দেখা যায়। আর ইতিহাসের সেই জায়গাটাতেই আমি আটকে আছি, ওই যে কালদির কথা বলছিলাম। হ্যাঁ, সেই ছাগল পালক। ঠিক, ছাগলগুলোর এনার্জি দেখে সে নিজেও সেই লাল বেরিগুলো খেয়ে দেখে, এবং খাওয়ার পর সে নিজেও সেই একই রকম এনার্জেটিক একটা উত্তেজনা অনুভব করে। এরপর সে সোজা ছুটে যায় স্থানীয় একটি মঠে বা মনস্ট্রিতে, সন্ন্যাসীদের কাছে। হ্যাঁ, কিন্তু সেখানকার এক সন্ন্যাসী তো এই অদ্ভুত ফল দেখে রীতিমতো রেগে আগুন। তিনি এটাকে সোজা শয়তানের কাজ আখ্যা দিয়ে আগুনে ছুঁড়ে মারেন। ওরে বাবা, শয়তানের কাজ! কিন্তু মজার ব্যাপার হলো, গল্পটা মোড় নেয় ঠিক ওই মুহূর্তেই। আগুনে পোড়া বীজ থেকে যখন এক অভাবনীয় মাতাল করা সুগন্ধ বেরোতে শুরু করে, তখন সেই সন্ন্যাসীদের রাগ নিমেষে উধাও হয়ে যায়। সুগন্ধের জাদুতে আর কি। একদম। তারা তাড়াতাড়ি আগুন থেকে সেই পোড়া বীজগুলো উদ্ধার করে, গুঁড়ো করে এবং গরম পানিতে মিশিয়ে তৈরি করে ফেলে ইতিহাসের একেবারে প্রথম কফি। ভাবতে অবাক লাগে, আজকের দিনের সবচেয়ে বেশি ব্যবসা করা পণ্যগুলোর একটির আবিষ্কার হয়েছে কিছু ছাগলের লাফালাফি এবং একজন সন্ন্যাসীর রাগের কারণে। হ্যাঁ, তবে এই গল্পের ভেতরে একটা গভীর মনস্তাত্ত্বিক দিক আছে। সেটা কি রকম? মানে সন্ন্যাসীরা কেন এটাকে শুরুতে শয়তানের কাজ ভেবেছিল? কারণ সেই যুগে মানুষের স্নায়ুতন্ত্রকে এত দ্রুত উদ্দীপিত করতে পারে এমন কোনো কিছুর সাথে তাদের পরিচয়ই ছিল না। লজিক্যাল। কিন্তু যখন তারা বুঝল যে এই পানীয়টি তাদের রাতের পর রাত জেগে প্রার্থনা করতে সাহায্য করছে, তখন আর শয়তানের কাজ রইল না। ঠিক ধরেছেন, তখন এটি রাতারাতি আধ্যাত্মিক চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায়। এরপর ইথিওপিয়া থেকে এই কফি লোহিত সাগর পেরিয়ে ইয়েমেনে যায় এবং পুরো ইসলামিক বিশ্বে ছড়িয়ে পড়ে। আর ইউরোপের ব্যাপারটা তো আরও ইন্টারেস্টিং। 1700 শতাব্দীতে যখন এটি ইউরোপে পৌঁছায়, তখন সেখানে কফি হাউসগুলো হয়ে ওঠে বুদ্ধিবৃত্তিক আলোচনা আর ব্যবসার একেবারে কেন্দ্রবিন্দু। এর পেছনের কারণটা কিন্তু পুরোপুরি রাসায়নিক এবং সামাজিক। একটু বুঝিয়ে বলবেন। সেই সময়ে ইউরোপে পরিষ্কার খাবার পানির খুব অভাব ছিল, তাই মানুষ সকালবেলাতেও পানির বদলে দুর্বল বিয়ার বা ওয়াইন পান করত। বাপরে, সকাল সকাল ওয়াইন! হ্যাঁ, মানে পুরো মহাদেশটা যেন সারাদিন একটা হালকা নেশার ঘোরে থাকত। কিন্তু যখন কফির প্রচলন হল, মানুষ অ্যালকোহলের ডিপ্রেসেন্ট বা অবসাদগ্রস্ত প্রভাব থেকে বেরিয়ে এলো আর ক্যাফেইনের স্টিমুল্যান্ট বা উদ্দীপক প্রভাবের সাথে পরিচিত হল। একদম ঠিক। কফি হাউসগুলো হয়ে উঠল সেই সময়ের ইন্টারনেট। বিজ্ঞান, রাজনীতি, দর্শন সবকিছুর চর্চা শুরু হলো ওই কফির কাপকে কেন্দ্র করে।
যাকে আমরা এজ অফ এনলাইটেনমেন্ট বা জ্ঞানদীপ্তির যুগ বলি, তার জ্বালানি কিন্তু ছিল এই কফি। অসাধারণ একটা ব্যাপার। ইতিহাস থেকে এবার একটু বিজ্ঞানে ঢোকা যাক। মৃন্ময় হালদারের গাইডে সেই আদিম লাল বেরি বা চেরি কিভাবে আজকের এই আধুনিক কাপে এসে পৌঁছায় তার চমৎকার বর্ণনা আছে। ফসল তোলার ধাপ দিয়ে শুরু, তাই তো? হ্যাঁ, হারভেস্টিং। কফির যে বিন বা বীজ আমরা দেখি সেটা কিন্তু মূলত কফি চেরির ভেতরের বীজ। এগুলো যখন গাছে উজ্জ্বল লাল রঙের এবং পুরোপুরি পাকা অবস্থায় থাকে তখন সতর্কতার সাথে হাতে করে তোলা হয়। এটা বেশ শ্রমসাধ্য একটা কাজ। ঠিক। কিন্তু দাঁড়ান, কফি যদি ফলের বীজই হবে তাহলে এর স্বাদ ফলের মতো মিষ্টি বা টক হয় না কেন? আমরা তো কাপের ভেতর একটা তেতো ডার্ক ফ্লেভার পাই। মানে আমরা তো ফলের বীজই পান করছি, ওয়াইনের মতো তো আঙুরের স্বাদ পাচ্ছি না। খুব চমৎকার একটা পয়েন্ট ধরেছেন। ফলের বীজ থেকে সেই পরিচিত ডার্ক ফ্লেভারে পৌঁছানোর মাঝখানে একটা বিশাল বৈজ্ঞানিক প্রক্রিয়া কাজ করে, যাকে আমরা প্রসেসিং বা প্রক্রিয়াজাতকরণ বলি। আচ্ছা। চেরিগুলো তোলার পর ফলের শাঁস থেকে ভেতরের বীজটাকে আলাদা করতে হয়। এই আলাদা করার মূলত দুটি পদ্ধতি আছে, আর এই পদ্ধতিগুলোর ওপরেই কফির চূড়ান্ত স্বাদ নির্ভর করে। পদ্ধতি দুটো কি কি? একটি হলো ড্রাই মেথড বা শুষ্ক পদ্ধতি। এখানে পুরো চেরিটাকে সরাসরি রোদে শুকানো হয়। ফলের শ্বাসসহ? হ্যাঁ, শ্বাসসহ। রোদ্রে শুকানোর এই কয়েক সপ্তাহে ফলের ভেতরের প্রাকৃতিক চিনিগুলো বীজের ভেতর শোষিত হয়, যার ফলে এই পদ্ধতির কফিতে একটা দারুণ ফ্রুটি এবং মিষ্টি আন্ডারটোন থাকে। আচ্ছা, বুঝলাম। আর অন্য পদ্ধতিটা ওয়েট মেথড বা ভেজা পদ্ধতি, সেখানে তো ফলের শাঁসটাকে সরিয়ে ফেলে বীজগুলোকে পানিতে রেখে ফার্মেন্ট বা গাজন করা হয়। ঠিক তাই। কিন্তু গাজন শব্দটা শুনলে তো মনে হয় কিছু পচানো হচ্ছে। এটা কি স্বাদের 12টা বাজিয়ে দেয় না? শুনতে অদ্ভুত লাগলেও এই গাঁজন বা ফার্মেন্টেশন হল কফির স্বাদের অন্যতম প্রধান কারিগর। তাই নাকি? হ্যাঁ, পানিতে ভেজানো অবস্থায় প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এনজাইমগুলো বীজের গায়ে লেগে থাকা আঠালো মিউসিলেজ বা শাঁসটাকে ভেঙে ফেলে। ও আচ্ছা। এই প্রক্রিয়ার কারণেই কফিতে একটা খুব পরিষ্কার বা ক্লিন স্বাদ আসে, সাথে যোগ হয় চমৎকার একটা অ্যাসিডিটি বা টক মিষ্টি ভারসাম্য। এরপর তো সেই শুকানো বিনগুলোকে, যেগুলোকে তখন গ্রিন কফি বলা হয়, সেগুলোর খোসা ছাড়িয়ে গ্রেডিং করে বিশ্বব্যাপী রপ্তানি করা হয়। কিন্তু আমার ধারণা আসল ম্যাজিকটা শুরু হয় রোস্টিংয়ের সময়। রোস্টিং ছাড়া তো কফি ভাবাই যায় না। মানে ওই সবুজ রঙের শক্ত বীজটা কিভাবে আমাদের পরিচিত ওই সুগন্ধি খয়েরি বা কালচে বিনে পরিণত হয়। গাইডে বলা আছে 190 ডিগ্রি সেলসিয়াস থেকে 280 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এগুলোকে ভাজা হয়। ঠিক তাই। রোস্টিং প্রক্রিয়াটা পুরোপুরি থার্মোডাইনামিক্স এবং কেমিস্ট্রির ওপর নির্ভরশীল। এই উচ্চ তাপমাত্রায় যখন গ্রিন বিনগুলোকে ভাজা হয় তখন ভেতরে একটা বিখ্যাত রাসায়নিক বিক্রিয়া ঘটে। মেলার্ড রিঅ্যাকশন? একদম, মেলার্ড রিঅ্যাকশন। এটি হলো অ্যামিনো অ্যাসিড এবং প্রাকৃতিক সুগারের মধ্যকার বিক্রিয়া। এই নির্দিষ্ট তাপমাত্রাতেই বিনগুলো ফুলে ওঠে, বাদামি রং ধারণ করে। আর সুগন্ধটা? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওটাই। এর ভেতরে আটকে থাকা প্রায় 800-র বেশি ভোলাটাইল অ্যারোমা বা জটিল সুগন্ধি তিলগুলো আনলক হয়ে বাইরে বেরিয়ে আসে। এই রাসায়নিক পরিবর্তন ছাড়া কফির সেই সিগনেচার স্বাদ পাওয়া গাণিতিকভাবেই অসম্ভব। এখান থেকেই বিষয়টা আসলে দারুণ কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে, কারণ রোস্টিংয়ের পর আসে গ্রাইন্ডিং বা গুঁড়ো করার ধাপ। হ্যাঁ, ব্রিউইংয়ের ঠিক আগের ধাপ। আমি আগে ভাবতাম গুঁড়ো করা মানে স্রেফ ব্লেন্ডারে দিয়ে পাউডার বানিয়ে ফেলা। কিন্তু বইটা পড়ে বুঝলাম কফি তৈরির পদ্ধতির উপর নির্ভর করে এই গুঁড়ো করার আকারও ভিন্ন হয়। একদমই তাই। এটা খুব জরুরি একটা ব্যাপার। এসপ্রেসোর জন্য একেবারে মিহি বা ফাইন গ্রাইন্ড দরকার, আবার ফ্রেঞ্চ প্রেসের জন্য একটু মোটা বা কোর্স গ্রাইন্ড প্রয়োজন। ব্যাপারটা অনেকটা রান্নায় সবজি কাটার মতো। সবজি কাটা? হ্যাঁ, মানে যত ছোট করে কাটা হবে তত দ্রুত সেদ্ধ হবে, তাই না? উপমাটা একেবারে নিখুঁত। বৈজ্ঞানিক পরিভাষায় একে বলা হয় সারফেস এরিয়া বা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের হিসাব। আচ্ছা। মিহি গুঁড়ো করা হলে কফির সারফেস এরিয়া অনেক বেড়ে যায়। ফলে গরম পানি খুব দ্রুত কফির ভেতর থেকে স্বাদ, তেল এবং ক্যাফিন বের করে আনতে পারে। এসপ্রেসোর মতো দ্রুত তৈরি হওয়া কফির জন্য এটা অত্যাবশ্যক। আর ফ্রেঞ্চ প্রেসের ক্ষেত্রে? অন্যদিকে ফ্রেঞ্চ প্রেসে কফি বেশ কিছুক্ষণ পানিতে ভেজানো থাকে।
সেখানে যদি মিহি গুঁড়ো ব্যবহার করা হয় তবে প্রয়োজনের চেয়ে বেশি স্বাদ বেরিয়ে আসবে। তখন কফিটা অতিরিক্ত তেতো হয়ে যাবে, তাই তো? ঠিক তাই, ওভার এক্সট্র্যাক্টেড হয়ে যাবে, তাই সেখানে মোটা গ্রাইন্ড ব্যবহার করা হয়। এইবার আসা যাক সেই জায়গায় যেটা নিয়ে সাধারণ কফি শপে গেলে সবচেয়ে বেশি কনফিউশন তৈরি হয়। ক্যাফেতে গিয়ে মেনু দেখলে মাঝে মাঝে মনে হয় কফির চেয়ে দুধ আর ফেনার অনুপাত মনে রাখতেই বুঝি বেশি পিএইচডি করা লাগবে। হ্যাঁ, অনেকেই এই সমস্যায় পড়েন। এসপ্রেসো, আমেরিকানো, লাট্টে, ক্যাপুচিনো, বাপরে বাপ। যদি আমরা বড় পরিসরে চিন্তা করি, পুরো মেনুটা আসলে পানি, দুধ এবং চাপের বা প্রেশারের এক চমৎকার গাণিতিক খেলা। এখানে জটিলতার কিছু নেই। তাহলে একটু সহজ করে বুঝিয়ে দিন। এসপ্রেসো হলো একেবারে বেসিক ফাউন্ডেশন। এটি তৈরি হয় ওই যে খুব মিহি গুঁড়ো করা কফির কথা বললাম, তার ভেতর দিয়ে প্রচণ্ড চাপে গরম পানি চালিয়ে দিয়ে। মানে মেশিনের সাহায্যে? হ্যাঁ, এই প্রচণ্ড চাপের কারণে মাত্র 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে অত্যন্ত ঘন, তীব্র এবং সিরাপের মতো একটি শট তৈরি হয়। এটিই হলো ক্যানভাস। আর কেউ যদি এসপ্রেসোর সেই কড়া বা পাঞ্চিং স্বাদটা একটু হালকা করতে চায়, তাহলে সেই এসপ্রেসো শটের সাথে শুধু গরম পানি মিশিয়ে তৈরি হয় আমেরিকানো। একদম ঠিক। কিন্তু দুধের ব্যাপারটাতে আসলেই মজার বিজ্ঞান আছে। শুধু রেসিপি নয়, লাটে এবং ক্যাপুচিনোর মধ্যকার অনুপাতের পার্থক্যগুলো মুখের ভেতরের অনুভূতি বা মাউথ ফিল পুরোপুরি বদলে দেয়। এই জায়গাটাতেই ব্যারিস্টাদের আসল স্কিল। গাইডে স্পষ্ট বলা আছে, ক্যাপুচিনোতে থাকে সমান অনুপাতে এসপ্রেসো, স্টিমড মিল্ক বা গরম দুধ এবং ওপরে ঘন দুধের ফোম, আর লাটেতে থাকে 1 ভাগ এসপ্রেসোর সাথে 3 ভাগ স্টিমড মিল্ক এবং ওপরে ফোমের খুব পাতলা একটা স্তর। একদম ঠিক। ক্যাপুচিনোতে ফোম বা ফ্যানার পরিমাণ বেশি থাকায় এটি প্রথম চুমুকেই একটা এয়ারি বা হালকা টেক্সচার দেয়। আর লাটে? অন্যদিকে লাটের মূল ফোকাসটাই থাকে দুধের ক্রিমিনেসের উপর। এখানে মাইক্রোফোম বা দুধের খুব সূক্ষ্ম বুদবুদ ব্যবহার করা হয়, যা কফির সাথে মিশে একটা মখমলের মতো মসৃণ টেক্সচার তৈরি করে। এই ফেনা এবং দুধের ঘনত্বের উপর ভিত্তি করেই আমাদের মস্তিষ্ক স্বাদগুলোকে আলাদাভাবে বিচার করে। পদ্ধতির কথা বলা হয়েছে। ফিল্টারে থাকা কফির ওপর হাতে ধীরে ধীরে গরম পানি ঢালা হয়। এটা নাকি ফ্লেভারের স্পেসিফিকেশন বোঝার জন্য সেরা। হ্যাঁ, ব্ল্যাক কফি লাভারদের জন্য এটা দারুণ। আর কোল্ড ব্রুর তো তুলনাই হয় না। মোটা দানার কফি 12 থেকে 24 ঘন্টা ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে এটি তৈরি করা হয়। ফলে এটি বেশ মসৃণ হয় এবং এর অ্যাসিডিক ভাব অনেক কম থাকে। কোল্ড ঘর এখন ভীষণ জনপ্রিয়। তবে মেনুর আলোচনা তো শুধু নন অ্যালকোহলিক ড্রিঙ্কেই সীমাবদ্ধ নয়। গাইডে বেশ কিছু অ্যালকোহলিক ককটেলের কথাও উল্লেখ আছে, যা পড়ে আমি রীতিমতো অবাক হয়েছি। ওহ হ্যাঁ, মিক্সোলজি। আইরিশ কফি, এসপ্রেসো মার্টিনি, ক্যারাজিলো, হোয়াইট রাশিয়ান। আমার প্রশ্ন হল, অ্যালকোহল আর কফির মিশ্রণ এত জনপ্রিয় কেন? এর পেছনেও বিজ্ঞান আছে। মানে কফি হলো উদ্দীপক আর অ্যালকোহল হলো অবসাদ সৃষ্টিকারী। এই দুটো বিপরীত জিনিস একসঙ্গে মেশানোর আইডিয়াটা কোথা থেকে এলো? খুব যৌক্তিক একটা প্রশ্ন। কফি মিক্সোলজির এই জনপ্রিয়তার পেছনে আসলে স্নায়বিক বা নিউরোকেমিক্যাল এক ধরনের টগ অফ ওয়ার বা দড়ি টানাটানির খেলা কাজ করে। দড়ি টানাটানি? হ্যাঁ, ধরুন যখন এসপ্রেসো মার্টিনি তৈরি করা হয়, যেখানে ভডকা, এসপ্রেসো, কফি লিকার আর সিম্পল সিরাপ থাকে, তখন ক্যাফেইনের কারণে মস্তিষ্ক খুব সতর্ক বা অ্যালার্ট হয়ে যায়। আচ্ছা। আবার একই সাথে অ্যালকোহলের কারণে শরীর একটা রিল্যাক্সিং বা আরামদায়ক অবস্থায় পৌঁছায়। এই বৈপরীত্যটাই মানুষের কাছে এত আকর্ষণীয়। আর স্বাদের দিক থেকেও নিশ্চয়ই দারুণ ব্যালেন্স তৈরি হয়। যেমন আইরিশ কফির ক্ষেত্রে গরম কফি, আইরিশ হুইস্কির কড়া স্বাদ, মিষ্টি চিনি এবং একেবারে ওপরে ঠান্ডা হুইপড ক্রিমের লেয়ার। প্রতিটা চুমুকেই তো একটা কন্ট্রাস্ট বা বৈপরীত্য পাওয়া যাচ্ছে। ঠিক বলেছেন। কিংবা ক্যারাজিলোর কথা ভাবুন। স্প্যানিশ বা মেক্সিকাল এই ড্রিঙ্কটাতে গরম কফির সাথে লিকর 43 বা রাম মেশানো হয়। আর হোয়াইট রাশিয়ানে ভডকা, কফি লিকার এবং হেভি ক্রিমের যে মিষ্টি মিশ্রণ, এগুলো তো রীতিমতো আর্ট। ঠিক তাই। অ্যালকোহলের নিজস্ব যে একটা ঝাঁঝালো বা হার্শ দিক আছে, কফির ভেতরের রোস্টেড, ডার্ক এবং আর্থি ফ্লেভারগুলো সেটাকে খুব সুন্দরভাবে মাস্ক করে বা ঢেকে দেয়। এটি প্রমাণ করে যে কফি কতটা বহুমুখী একটি উপাদান। এতক্ষণের আলোচনায় আমরা ইতিহাস জানলাম, প্রক্রিয়াজাতকরণের বিজ্ঞান বুঝলাম, ক্যাফের মেনুও ডিকোড করে ফেললাম।
কিন্তু এইবার আসা যাক সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্টে। আচ্ছা, বলুন। দারুণ বিন আছে, রোস্টিং একদম পারফেক্ট, গ্রাইন্ডিং নিখুঁত, এমনকি অনুপাতও ঠিক আছে, কিন্তু শুধু একটা ছোট্ট ভুলের কারণে পুরো কফির স্বাদ একেবারে চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, বুঝতে পারছি আপনি কোন দিকে যাচ্ছেন। আর সেই ভুলটি হলো তাপমাত্রা। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? মানে হলো, যারা সকালে তাড়াহুড়ো করে কেটলিতে টকবক করে ফুটতে থাকা 100 ডিগ্রি সেলসিয়াসের গরম পানি সোজা কফির মগে ঢেলে দেন, তারা আসলে নিজেদের অজান্তেই কফির ফ্লেভারগুলোকে খুন করছেন। দুর্ভাগ্যজনকভাবে অনেকেই এই কাজটা করেন। এটা ঠিক, অতিরিক্ত তাপে একটা দামি স্টেক পুড়ে অঙ্গার করে ফেলার মতো ব্যাপার, তাই না? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। কেন তাপমাত্রা কফির দুনিয়ায় এত বড় একটা ফ্যাক্টর? বিজ্ঞানের ভাষায় বলতে গেলে কফির ভেতরের ফ্লেভার কম্পাউন্ডগুলো খুব সূক্ষ্ম এবং সংবেদনশীল। মানে সহজেই নষ্ট হয়ে যেতে পারে। একদম। 100 ডিগ্রি বা ফুটন্ত পানিতে যখন কফি মেশানো হয়, তখন ওই উচ্চ তাপমাত্রায় কফির ভেতরের সব ন্যাচারাল সুগার বা প্রাকৃতিক চিনি ধ্বংস হয়ে যায়। সর্বনাশ! এবং শুধু তাই নয়, বীজের ভেতর থেকে ট্যানিন এবং অন্যান্য তেতো রাসায়নিক উপাদানগুলো অতিরিক্ত মাত্রায় পানিতে বেরিয়ে আসে। ফলে কফিটা আক্ষরিক অর্থেই পুড়ে যায় এবং প্রচণ্ড তেতো একটি স্বাদ তৈরি হয়। তাহলে সঠিক তাপমাত্রা আসলে কত হওয়া উচিত? হট কফি, যেমন পোর ওভার বা ফ্রেঞ্চ প্রেসের জন্য ব্রুইং বা পানি ঢালার আদর্শ তাপমাত্রা হল 90 ডিগ্রি থেকে 96 ডিগ্রি সেলসিয়াস। ফুটন্ত পানির চেয়ে একটু কম। হ্যাঁ, এই তাপমাত্রায় কফির ভেতরের এসেনশিয়াল অয়েলগুলো খুব সুন্দরভাবে এক্সট্র্যাক্ট হতে পারে, কোনো রকম পোড়া স্বাদ ছাড়াই। আর এসপ্রেসোর ক্ষেত্রে যেহেতু প্রচণ্ড চাপ ব্যবহার করা হয়, তাই সেখানে তাপমাত্রা আরও একটু নির্দিষ্ট রাখা হয় 90 ডিগ্রি থেকে 93 ডিগ্রি সেলসিয়াস। আর পরিবেশন বা সার্ভিংয়ের তাপমাত্রাও তো সমান গুরুত্বপূর্ণ। মুখ পুড়িয়ে ফেলা গরম কফি খেলে তো ফ্লেভার কিছুই বোঝা যাবে না। একদমই না। গাইডে বলা আছে, ব্ল্যাক কফির আসল স্বাদ বা নুয়ান্স পেতে হলে এটি 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পান করা উচিত। এটা হলো পারফেক্ট টেম্পারেচার। কিন্তু আমার মনে হয় সবচেয়ে বড় ক্রাইমটা ঘটে দুধযুক্ত কফিগুলোর ক্ষেত্রে। আমি নিজে অনেকবার ক্যাফেতে গিয়ে এমন ল্যাটে বা ক্যাপুচিনো পেয়েছি যেটাতে কোনো মিষ্টি স্বাদ নেই, উল্টো একটা বিচ্ছিরি পোড়া পোড়া গন্ধ। এর পেছনের বিজ্ঞানটা কি? এখানেই তাপমাত্রার রসায়ন সবচেয়ে বেশি ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায়। দুধ স্টিম করার বা গরম করার আদর্শ তাপমাত্রা হল 60 ডিগ্রি থেকে 65 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা। দুধের ভেতরে ল্যাকটোজ নামের এক ধরনের প্রাকৃতিক চিনি থাকে এবং থাকে বিভিন্ন প্রোটিন। যখন দুধকে 60 থেকে 65 ডিগ্রির মধ্যে গরম করা হয়, তখন এই ল্যাকটোজ ভেঙে গিয়ে সর্বোচ্চ মাত্রায় মিষ্টি স্বাদ তৈরি করে। আর তাপমাত্রা যদি এর চেয়ে বেশি হয়ে যায়? যদি তাপমাত্রা 70 ডিগ্রির ওপরে চলে যায়, তবে দুধের প্রোটিন মলিকিউলগুলো ভেঙে যায়, বা সোজা কথায় দুধটা স্ক্যালড হয়ে পুড়ে যায়। ও, তাই ওই পোড়া গন্ধটা আসে। হ্যাঁ, প্রোটিনের এই মলিকিউলার স্ট্রাকচার ভেঙে যাওয়ার কারণে দুধ তার প্রাকৃতিক মিষ্টি স্বাদ একেবারে চিরতরে হারিয়ে ফেলে এবং কফিতে ওই পোড়া গন্ধ বা স্বাদটা যুক্ত হয়। মানে যে পানীয়টা দারুণ ক্রিমি আর মিষ্টি হওয়ার কথা ছিল, সেটা স্রেফ 5 ডিগ্রি তাপমাত্রার ভুলের কারণে নষ্ট হয়ে গেল। এই কারণে কোল্ড ব্রু বা আইসড কফির ফ্লেভার প্রোফাইল এতটা আলাদা হয়। একদম ঠিক। কারণ সেখানে গরম পানির কোনো কারবারই নেই, তাই পুড়ে যাওয়ারও কোনো ঝুঁকি নেই। বরফের সাথে 2 ডিগ্রি থেকে 4 ডিগ্রি তাপমাত্রাতেই কোল্ড ব্রু সবচেয়ে ভালো উপভোগ করা যায়। তো পুরো ব্যাপারটাকে যদি আমরা এক সুতোয় গাঁথি, তাহলে দেখা যায় যে 1 কাপ নিখুঁত কফি তৈরি করাটা হলো থার্মোডাইনামিক্স, ফ্লুইড মেকানিক্স এবং অর্গ্যানিক কেমিস্ট্রির এক অসাধারণ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। সত্যিই তাই। সেই নবম শতাব্দীতে ইথিওপিয়ার এক পাহাড়ের ঢালে ছাগল পালকের সেই প্রাচীন আবিষ্কার এবং সন্ন্যাসীদের আগুন থেকে শুরু করে রোস্টিংয়ের জটিল রাসায়নিক বিজ্ঞান, ক্যাফেগুলোর মেনুর গাণিতিক অনুপাত এবং সবশেষে তাপমাত্রার নিখুঁত পরিমাপ, পুরো যাত্রাটাই একটা মাস্টারপিস। আর এই তথ্যগুলো আমাদের দৈনন্দিন জীবনে কতটা কাজে লাগতে পারে ভাবলেই অবাক লাগে। একদম। যখন কারো জানা থাকে যে ফুটন্ত পানি কফির স্বাদ নষ্ট করে দেয় অথবা দুধ বেশি গরম করলে তার মিষ্টি ভাব চলে যায়, তখন কিন্তু নিজের কাপের কফিটুকু আরও অনেক বেশি সচেতনভাবে তৈরি করা যায়। প্রতিদিন সকালে যে কাপটা হাতে নিয়ে দিন শুরু হয়, তার পেছনের এই এত বড় ইতিহাস আর এত নিখুঁত বিজ্ঞান সম্পর্কে জানলে প্রতিটি চুমুকের কদর অনেক গুণ বেড়ে যায়। শুধু ক্যাফেইনের ধাক্কা নয়, এটি হয়ে ওঠে এক চমৎকার অভিজ্ঞতার অংশ। কফি আসলে একটা সেলিব্রেশন। আলোচনা শেষ করার আগে
আজকের এই পুরো জার্নি থেকে একটা বিষয় নিয়ে একটু গভীরভাবে ভাবা যেতে পারে। বলুন। আজকের এই সূত্র থেকে আমরা জেনেছি কিভাবে ১৭০০ শতাব্দীতে ইউরোপের কফি হাউসগুলো মানুষের আড্ডা, রাজনীতি আর বুদ্ধিবৃত্তিক আলোচনার একেবারে নিউক্লিয়াস হয়ে উঠেছিল। যদি শুধুমাত্র একটি পানীয়, যার শুরুটা হয়েছিল মঠের আগুনে পোড়া বীজ আর একদল সন্ন্যাসীর হাত ধরে, পুরো একটা মহাদেশের মানুষের আড্ডার ধরন, চিন্তার বিকাশ আর বুদ্ধিবৃত্তিক চর্চাকে পুরোপুরি বদলে দিতে পারে। হ্যাঁ, এনলাইটেনমেন্টের যুগ। তবে আজকে এই আধুনিক যুগে, যেখানে তাপমাত্রার নিখুঁত পরিমাপ আর অত্যাধুনিক বিজ্ঞান দিয়ে আমরা কফি কালচারকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছি, এই কালচার ভবিষ্যতে মানব সমাজের যোগাযোগ এবং চিন্তাধারায় আর কি নতুন পরিবর্তন নিয়ে আসতে পারে। আমাদের এই নতুন যুগের নিখুঁত এসপ্রেসো আর কোল্ড ব্রুর আড্ডাগুলো কি আগামী দিনের কোনো নতুন বৈশ্বিক বিপ্লবে জন্ম দেবে? খুব সুন্দর একটা ভাবনা। এই চমৎকার প্রশ্নটির উত্তর খোঁজার ভার আজ না হয়ে তোলা থাকলো। গভীর তথ্য বিশ্লেষণের আজকের আয়োজনে এই বুদ্ধিবৃত্তিক যাত্রাটি এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে। This podcast presented by Rai Institute of Hotel Management, Kalyani. Turn your passion into a profession. Build your career in hospitality and cruise industry with Rai Institute of Hotel Management. Call 7890355355 or visit our website for more information.